শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার সোনার বাংলাদেশ। বাংলার এই ছুটির সকালে বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন সকালে আপনাদের প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে আমন্ত্রণ সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সেই সঙ্গে প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার মাসে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের সাহসী এক কন্যাকে, যিনি পর্বত সমান বাধা বিপত্তি পেরিয়ে জয় করেছেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে, যার হাত ধরেই পৃথিবীর সব থেকে উঁচু স্থানে আমাদের লাল সবুজের পতাকাটি উড়েছে। বাংলার নারীরা বিশ্বের দরবারে আবারও মাথার উঁচু করে নিজের পরিচয় আর জাত চিনিয়েছেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী গর্বিত পর্বতারোহী নিশাত মজুমদার। আপু, স্বাগত। শুভ সকাল, স্বাধীনতার মাসে স্বাধীনতার শুভেচ্ছা। কেমন আছেন? খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। কেমন কাটছে এই সময়টা, স্বাধীনতার মাসটা কিভাবে কাটাচ্ছেন? স্বাধীনতার মাসটা আসলে প্রতি বছর গত কিছুদিন ধরেই খুব ব্যস্ততার মধ্যেই কাটে। আচ্ছা, আমাদের একটা আয়োজন থাকে স্বাধীনতার মাসে, একটু ছোট করে কি বলবো সেটা? নিশ্চয়ই। আমরা আমরা যারা ঘুরে বেড়াই, আমরা তো পর্বতারোহণের জন্য আমাদের করতে হয় কি ফিজিক্যালি ফিট থাকতে হয়। তার জন্য আমরা দেখা যায় যে অনেক লম্বা দূরত্ব আমাদের হেঁটে চলতে হয়, এটা আমরা একটা চর্চার মধ্যে রাখি। আচ্ছা, তো গত 7 বছর আগে একবার চিন্তা হলো আমার স্বাধীনতা দিবস, স্বাধীনতার মাসটা তো এক একজন মানুষ এক একভাবে এটাকে এনজয় করে, যে এটা উপভোগ করে। আমরা যারা অভিযাত্রী আছি, যারা পর্বতারোহী, তারা কিভাবে করতে পারি, সেই চিন্তা থেকে আমরা শুরু করলাম। স্বাধীনতা 42তম বছর ছিল সেটা। সেই বছর আমরা 42 কিলোমিটার হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধে গেছি শ্রদ্ধা নিবেদন করতে। তো এই যে পদযাত্রাটা, তো এইটা আবার প্রতি বছরই করে আসছিলাম আমরা নিজেদের মতো করি। কিন্তু গত 3 বছর ধরে এটার সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর যখন জানতে পারলো যে তরুণদের এরকম একটা উদ্যোগ যেটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে জড়িত, তাহলে এই মাধ্যমে তরুণ প্রজন্মকে আমাদের এই ঢাকা শহরে, এই শহরে যেসব মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে সেই সব জায়গায় স্পর্শ করে করে আমরা জাদুঘরের জন্য একটু তহবিলও সংগ্রহ করতে পারি। তো সেটা আমরা গত কয়েকদিন ধরে, কত বছর ধরে করে আসছি। এই বছরও সেটা চলবে। ধীরে ধীরে এটা একটু বড় হচ্ছে, যার জন্য খুব ব্যস্ততাই কাটে স্বাধীনতার মাসে। কি অসাধারণ একটা উপায়ে স্বাধীনতার মাসকে সেলিব্রেট করা। হ্যাঁ, আসলে মানে অসাধারণ। আমি যদি আরেকটু যুক্ত করি, মানে এই যে তরুণদের একটা অংশ আমাদের সাথে দেখা যায়, 7 বছরের একটা ছোট মেয়েও ছিল গত বছর। সে পুরোটা পথ পাড়ি দিয়েছে। ওকে দেখে কিন্তু অন্যরা ওর পেছনে পেছনে অনুপ্রাণিত হয়েছে। 42 কিলোমিটার পথ কিভাবে যাওয়া সম্ভব না হলে। আর এটার সাথে আরেকটু আছে যে আমাদের যারা 25শে মার্চে আমরা জানি যে অনেক মানুষ ঢাকা থেকে পালিয়ে গিয়েছিল, এই জিনিসটাও একটু আমরা প্রতীকীভাবে এটা করি। যেমন নৌকা দিয়ে গেছে, ধান ক্ষেতের ভেতরে পালিয়েছিল, এই জায়গাগুলোকে আমরা মনে করতে চাই। কিন্তু এই সব কিছু পাড়ি দিয়ে যখন আমাদের ছেলেমেয়েরা স্মৃতিসৌধে পৌঁছায়, যে দীর্ঘ কষ্টের পরে, তখন আসলে তারা যে অনুভূতিটাকে ধারণ করে, যেই অনুভূতিটাকে সে পালন করে, ওইটাই হচ্ছে আসলে আমাদের মূল স্পর্শের জায়গা যেটাকে বলা যায়। আপু, আমরা আমাদের অনুষ্ঠানটাকে বলি প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপ, এবং আমি বলতে চাই এই তারকার মাঝখানে আপনি হচ্ছেন একটি নক্ষত্র, এবং খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমি আমার দর্শকদেরকে একটু আমন্ত্রণ জানাতে চাই, আমি নিশ্চিত তারা উদ্গ্রীব হয়ে আছে আপনার কাছ থেকে এই পর্বত আরোহণের বিষয়ে আরো অনেক কিছু জানবার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে। তাই নিজের প্রচেষ্টা দিয়ে এভারেস্ট এবং বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠা পর্বতারোহী নিশাত মজুমদারের সঙ্গে গল্পে অংশ নিতে চাইলে আপনাদেরকে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। আমি তার সাথে গল্পে ফিরছি। আপু, একটু পেছনে ফিরে তাকাই, কবে প্রথম মনে হলো যে এরকম একটা কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চান? একদম শুরুটা কিভাবে? একদম যদি শুরুটা বলতে হয়, এখন যদি পেছনের দিকে তাকে, আমি খুবই বয়স খুব মানে জানি না বেশি কম, কিন্তু তারপর তো মাঝে মাঝে মানুষের পেছনে ফিরে তাকাতে হয়। তখন চিন্তা করে আসলে শুরুটা কোথায়, তখন মনে হয় যে ছোটবেলায় আমার জীবনটা ছিল 4 দেয়ালের মধ্যে বন্দি একটা জীবন। আমার জীবনটা ছিল বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এতটুকু পর্যন্ত। কিন্তু এর মধ্যে আমার জানালা ছিল হচ্ছে কি বই। তো কিছু বই আমার হাতে এসে পড়েছিল ছোটবেলায়, সেই বইগুলো এরকম ছিল যে মানে অ্যাডভেঞ্চারের। তো সেটা পড়ে আমি এখনো মনে হয় উপলব্ধি করতে পারি আমার রক্তের ভেতরে কিছু একটা নাচছে, কিছু একটা মনে হয় হয়ে যাচ্ছে, একটা বিস্ফোরণ হচ্ছে। তো ওইটা আমার মনে হয় শুরুটা ছিল। ভালো লাগাটা ওখানে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কেউ ডাকছে।
তো সেইখান থেকে হয়তো শুরুটা। আর যদি একেবারে আক্ষরিক অর্থে শুরু বলতে হয় তাহলে পাহাড়ে চড়া শুরু আমার 2003 সালে। ঠিক আছে, 2003 সাল ছিল এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তি, সে বছরে এটা নিয়ে আরো অনেক কিছু জানবার আছে, আরো অনেক গল্প বলবার আছে দর্শকদের। তবে আপনার উপর আমরা একটি তথ্য কণিকা তৈরি করেছি, সেটি আপনাকে এবং আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। বাংলাদেশের নারীদের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। নারী হিসেবে এভারেস্ট জয় করার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সময়ের সাহসী এবং এগিয়ে চলা এক নারী। নিশাত মজুমদারের জন্ম 5 জানুয়ারি 1981 সালে লক্ষ্মীপুরে। বাবা আব্দুল মান্নান মজুমদার, মা আশুরা মজুমদার। পরিবারে 4 ভাই ও বোনের মধ্যে দ্বিতীয় নিশাত। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় এই মানুষটি 2003 সালে কেউ ক্যারাডাং জয় করেন। 2006 সালে নিশাত এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ে অংশ নেন। এরপর 2007 সালে তিনি জয় করেন হিমালয়ের সেরা পর্বতশৃঙ্গ। এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসেবে পরের বছর জয় করেন সিংহচুলি পর্বতশৃঙ্গ এবং গাঙ্গোত্রী 1 পর্বতশৃঙ্গ। নিশাত 2009 সালে পৃথিবীর অন্যতম উচ্চশৃঙ্গ মাকালুতে ওঠেন। এরপর 2012 সালের 19 মে সকাল 9:30 নিশাত প্রথম বাংলাদেশি নারী এবং তৃতীয় বাংলাদেশি হিসেবে জয় করেন হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ব্যক্তিজীবনে নিশাত ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। আমাদের আজকের অতিথি এই সময়ের সফল নারীদের অন্যতম পথিকৃৎ নিশাত মজুমদার। অসাধারণ। কেমন লাগে আপু নিজের এই অর্জনগুলোকে আরেকবার দেখতে, আরেকবার জানতে কেমন লাগে? সত্যি বলবো লজ্জা পাই। কি অসাধারণ বিনয় আপু আপনার ভেতর, দেখতেই ভাল লাগছে। আপু পেছনে ফিরে তাকিয়েছিলাম আমরা, কিরকম করে শুরু হলো শুরুটা জানছিলাম। প্রথমে দেশের শৃঙ্গগুলো দিয়ে শুরু হয়েছে, এরপরে মাউন্ট এভারেস্ট। সেই গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই। যখন ওই যে বললাম কেউ কারণ গিয়েছিলাম, ওটা ছিল আমার জীবনের প্রথমবারের মতো এরকম মানে প্রকৃতিকে কাছ থেকে দেখা, এবং তারপর ওই দেখার পরে আমি আসলে প্রেমে পড়ে যাই প্রকৃতির। তারপরে বারবার দেখা যায় যে যারা এই ধরনের কাজ করে তাদের সাথে মিলে মিশে সেসব জায়গায় যাওয়ার চেষ্টা। পাশাপাশি আমাকে সেই বছর আমি যখন নাকি কাজটা করি তখন আমাদের দলের যিনি দলনেতা ছিলেন তিনি আমাকে বললেন যে তুমি পাহাড়ে খুব ভালো করতে পারবে, তুমি যাও। আমি না তখন বুঝিনি, তখন ছোট ছিলাম তো কি বলে এসব। তখন কিরকম বয়স ছিল আপু? আমি তখন মাত্র কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হয়েছি। তো তখন অতটা ভালো বুঝতে পারি, তারপরও মনে হলো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো এইভাবে তখন আমি যুক্ত হয়ে যাই বাংলাদেশের যে প্রথম মাউন্টেনিয়ারিংয়ে যারা কাজ করে ক্লাবের সাথে। ক্লাবের আমাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি আবার চিন্তা করছিলেন যে মেয়েদের একটা টিম করবেন, করে হিমালয়ে পাঠাবেন। তো আমি সেই টিমের সাথে যুক্ত হয়ে যাই। তারপরে আবার ফিরে এসে ট্রেনিং নেই। ট্রেনিং এর পরে ট্রেনিং এর ভেতর কি ধরনের কাজ ছিল, কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত ছিল? ট্রেনিংটা হচ্ছে আমাদের যারা পর্বতারোহীদেরকে সারা বছরই ট্রেনিং এর মধ্যে থাকতে হয়। এটা অনেক রকমের ট্রেনিং। একটা হচ্ছে যে আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম যে এরকম একটা কঠিন কাজ আমরা করব। তারপরে হলো যে ফিজিক্যালি ফিট থাকা, আমাদের প্রতিনিয়ত কিন্তু ফিট থাকতে হয়। তার জন্য আমি এই যে ঢাকা শহরে যখন থাকছি তখনও কিন্তু ফিজিক্যাল ফিটনেসের মধ্যে থাকতে হয়। আর তার আরেকটা হচ্ছে যে এটা টেকনিক্যাল একটা বিষয়, এটা হচ্ছে নলেজ গ্যাদার করতে হয়, মানে কিভাবে আমি রোপটা বাঁধবো, কিভাবে অ্যাসেন্ডিং করবো, কিভাবে ডিসেন্ডিং করবো, এই কাজগুলো শিখতে হয়। একেবারে একাডেমিক শিক্ষা। তো এটা আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে। আচ্ছা, বাংলাদেশে কি আপু এরকম কোনো একাডেমি আছে? বাংলাদেশে হলো কি আমাদের তো বরফ নেই, আমাদের তো এত উচ্চতাও নেই, যার জন্য এটা আসলে আমাদের জন্য একটু কষ্ট করি। তা আমাদের এর জন্য যেতে হয় যেখানে বরফ আছে, যেখানে উচ্চতা আছে। সেটার জন্য আমার ইন্ডিয়া বা নেপালে যেতে হয় কাছাকাছি। আচ্ছা আচ্ছা, হাতে কলমে শেখার কোনো সুযোগ নেই, মানে শারীরিকভাবে সেখানে উপস্থিত থেকে এই ট্রেনিং গুলো নিতে হয় একেবারে। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে কি এরকম কোনো সংস্থা আছে যেটা যারা ট্রেনার আগ্রহী তাদেরকে ছোটবেলা থেকে গ্রুম করার মতো কোনো সংস্থা কি আছে? এখনো আসলে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের এখনো ডেভেলপ হয়ে ওঠেনি, হয়তো হবে, কিন্তু একটু সময়ও লাগবে। আচ্ছা, এরকম কোনো পরিকল্পনার সাথে কি আপু যুক্ত হবার ইচ্ছা? অবশ্যই আছে, আমাদের কিছু পরিকল্পনা আছে, যে যেমন আমাদের মাউন্টেনিয়ারিং এর জন্য কিছু ক্লাইম্বিং ওয়াল প্রয়োজন হয়। তারপরে আর আমাদের যেহেতু ন্যাচারাল ওয়াল নেই,
আর্টিফিশিয়াল ওয়াল হতে পারে, যেটা অন্যান্য দেশেও করা হয়ে থাকে। তো এই ধরনের কাজের মধ্য দিয়ে তরুণ যারা ছোট আছে তাদেরকে তৈরি করার একটা বিষয় কত আছে। বছর বয়স থেকে আপু মনে হয় যে একটা শিশু কিশোর বা কাউকে মানসিকভাবে প্রস্তুত করতে হলে আসলে কোন বিষয়গুলো মাথায় রেখে তার আগানো উচিত? আমি নিশ্চিত অনেকেই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে অনুপ্রাণিত করতে আপু কি এটা বলবেন? আসলে কি, এটা একটা লাইফস্টাইল। পর্বতারোহণ আমরা একটা বলি এটা লাইফস্টাইল। জি। আমার ক্ষেত্রে আমি যেটা বুঝি, এটা আমার একটা স্পিরিচুয়াল ব্যাপার আমার কাছে মনে হয় যে এই যে কিছুদিন পরে মানে এটা হয় কি, মানে আমার কাছে পর্বতটা হচ্ছে একটা রিলিফের জায়গা। আচ্ছা। আমাদের মনের মধ্যে কিন্তু অনেক সময় প্রতিনিয়ত কিন্তু বিশ্ব বাষ্প জমা হতে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু হয়। অবশ্যই। এটা কিন্তু রিলিফ করতে হয়। আচ্ছা। আমরা যেটা আমাদের এই সমাজে কিন্তু রিলিফ করার জায়গাটা থাকে না বলেই কিন্তু এই যে এত সমস্যা না আমাদের, জি। যে আমরা হয়তো খুব আত্মকেন্দ্রিক চিন্তা করি যে এটা আমাকে সামনে যেতে হবে। এই চিন্তাটা কিন্তু তখনই মানে প্রতিটা মানুষই কিন্তু চায় ভালো, নিজের ডেভেলপমেন্ট এবং আমার আশেপাশের জন্য মানুষের জন্য কিছু করতে প্রত্যেক মানুষ চায়। অবশ্যই। কিন্তু এই জিনিসটাকে মানে সমাজ থেকে সুযোগ করে দিতে হয় সে যেন করতে পারে। তো এটা কিভাবে সুযোগ করে দেয়? এই যে নেচারের কাছে যাওয়া করে হয় কি, সে এই যে মানুষের মনের মধ্যে যে বিষয় বাষ্পগুলো জমা হয় সেটা কিন্তু সে প্রকৃতিতে রিলিফ করে দিয়ে আসে, এবং প্রকৃতির যে স্ট্রেংথ আছে, প্রকৃতির যে শক্তি আছে, তার যে পজিটিভ এনার্জি আছে সেটা কিন্তু তার মনের মধ্যে ধারণ করে সে। তো এই ট্রান্সফারটা যখন হয় তখনই দেখা যায় যে একটা মানুষের দ্বারা ভালো কিছু হয়, বড় কিছু হয়। ব্যক্তিক চিন্তা থেকে বের হয়ে সামষ্টিক একটা চিন্তা, সামষ্টিক একটা বিষয় মানুষের অন্তরাত্মায় ধারণ করার মতো একটা একেবারে জিনিস। অসাধারণ আপু, চমৎকার বলছেন আপু। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নামটি বলে আমাদের আজকের অতিথিকে প্রশ্ন করুন। আপু আমি বৃষ্টি নাটোর থেকে বলতেছি। জি। আমি নিশাত আপুর সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বৃষ্টি, বলুন। আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, আপনাকে দেখার পর আরো বেশি ভালো হয়ে গেছি। ধন্যবাদ। তা আপু আপনার আজকের দিনটা কেমন লাগতেছে? হ্যাঁ, খুবই উপভোগ করছি। হ্যাঁ আপু বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আর আপনার কথা শোনার পরে আমার মনের মধ্যে আর আগ্রহ জেগে গেছে যে নারীরা কিছু করতে পারে, আর নারীরা অবশ্যই এগিয়ে যেতে পারবে যদি আপনার মধ্যে কিছু মানুষ সাথে থাকে। সাথে আছি আমি সব সময়। ধন্যবাদ সাথে থাকার জন্য। বৃষ্টি, অসংখ্য ধন্যবাদ। নাটোর থেকে ফোন দিয়েছেন আপনি। আমাদের অতিথির সঙ্গে কথা বলে নিশ্চয়ই ভালো লাগছে। আমরা চাই আপনি অনুপ্রাণিত থাকেন এবং নিশ্চয়ই আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরো একজন দর্শক আপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নামটি বলে আমাদের অতিথিকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপু, আমি নুজহাত ঢাকা থেকে বলছিলাম। জি নুজহাত। আপু আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে মানুষের লাইফে যে লক্ষ্যগুলো থাকে সেই পার্সপেক্টিভ থেকে সেটাই হয়তো তার কাছে এভারেস্ট। তো আপনি যখন আপনার এভারেস্টটি জয় করছিলেন মাঝখানে অনেক বাধা বিপত্তি এসেছে, কখনো কি মনে হয়েছে যে গিভ আপ করে দেওয়া প্রয়োজন, আর হচ্ছে না? ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন, এটি আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আপু জিজ্ঞেস করতাম। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন আপু, নুজহাত আপু যেটা বলেছেন যে আমি এটা বিশ্বাস করি মানুষের জীবনটাই কিন্তু একটা মাউন্টেইন, মানে এটা একটা আমার কাছে প্রতীক, জীবনের প্রতীকটাই হচ্ছে মাউন্টেন। এখানে চড়াই থাকে, উতরাই থাকে, খাদ থাকে, বাধা থাকে, বিপত্তি থাকে, এর প্রত্যেক মানুষের সেটা, আর তার জীবনটাই হচ্ছে তার কাছে মাউন্ট এভারেস্ট, সে সেখানে ক্লাইম্ব করবে। তো যেটা বলছিলেন যে প্রত্যেক ওই এটা আসে সবসময়, কিন্তু মানুষের মনের মধ্যে আসে আচ্ছা ঠিক আছে আর পারছি না, ছেড়ে দিই। এরকম হতে পারে, হয়, আমাদেরও সবারও হয়। আমারও যেমন হয়েছে, আমাদের কিন্তু বেশ কয়েকবার আমি একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মানে আমি এখন বলি যেটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় জন্ম। আমি এত কাছ থেকে মৃত্যুকে দেখে এসেছি, কিন্তু মনে কখনোই আমি কেন জানি না আমার কাছে মনে হচ্ছে না আমি ছেড়ে দেব না, আমাকে সামনে যেতে হবে, আমি দেখবো যেটা শেষ কি আছে। আমার কখনো মনে হয়নি যে ছেড়ে দিলেই তো শেষ। আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে কথাগুলো শুনে। আমি নিশ্চিত আমার দর্শকদেরও ভীষণ ভালো লাগছে আপু। আরো অনেক কথা আছে। এই মুহূর্তে খুব ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে গল্প হচ্ছে বাংলাদেশের এভারেস্ট জয়ী প্রথম পর্বতারোহী নিশাত মজুমদার আপুর সঙ্গে। শুনছিলাম একজন নারী কিভাবে নিজের লক্ষ্যকে স্পর্শ করা আর পথ চলার গল্পের কথাগুলো। গল্পের ঠিক এইখানটাতেই ফিরবো খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিরতি শেষে। আমি নিশ্চিত আপনারা কোথাও যাবেন না।
বিরতি শেষে ফিরে এলাম। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে রয়েছেন প্রশংসনীয় এক সাহসী নারী, যার শ্রম প্রচেষ্টা অর্জন তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, সেই নিশাত মজুমদার। ফিরছি তার সাথে গল্পে। আপু, বিরতিতে যাবার আগে বলছিলেন যে এমন অনেক সময় মনে হয়েছে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, সেই বিষয়টা জানবো। তবে আমাদের অনুষ্ঠানে একটা নিয়মিত অংশ রয়েছে, কুইজের একটি সেগমেন্ট। আজকের কুইজটি এবং গত পর্বের বিজয়ীর নামটি একটু জানিয়ে দিতে চাই দর্শকদেরকে। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে 21শে মার্চ বিশ্বব্যাপী ডাউন সিনড্রোম দিবস, বন দিবস এবং কবিতা দিবসের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বর্ণ বৈষম্য দিবস পালিত হয়ে থাকে। এবারে আজকের কুইজ। তারকালাপের আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশের প্রথম হিমালয় বিজয়ী নিশাত মজুমদার কত সালে মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন ক 2011 সালে, অপশন খ 2012 সালে। আমাদের গল্পের সাথে যারা যুক্ত ছিলেন আমি নিশ্চিত তারা ইতিমধ্যে উত্তরটি জেনে গেছেন। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ, এবং আগামীকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন দুরাত অবকাশ যাপনের সুযোগ। দর্শক, একটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একটি নাম্বার থেকে একজন ব্যক্তি একটি মাত্র SMS করার সুযোগ পাবেন, এবং যারা হোটেল সিগালে অবকাশ যাপনের সুযোগ পাবেন এই পুরস্কারটি গ্রহণের জন্য আপনাদেরকে সশরীরে উপস্থিত হতে হবে। এবারে জানিয়ে দিতে চাচ্ছি আমাদের গত পর্বের কুইজের বিজয়ীর নাম। আপু, কুইজের বিজয়ীর নামটি যদি আপনি বলে দিতেন এবং তার সেলফোনের শেষ কটি ডিজিট। সাবিনা, 903793। অসংখ্য ধন্যবাদ সাবিনা, কংগ্রাচুলেশনস। 903793 আপনার সেলফোনের শেষ কটি ডিজিট। আপনি খুব শীঘ্রই আপনার পুরস্কারটি পেয়ে যাবেন। আপু, কখন মনে হয়েছে, সেই মুহূর্তটা জানতে চাই, যে যখন মনে হয়েছে আমি আর পারছি না, হাল ছেড়ে দিচ্ছি, মৃত্যুর মুখে গিয়েছেন, সেই অভিজ্ঞতাগুলো জানতে চাই। মৃত্যুর মুখোমুখি বেশ কয়েকবার আমি পড়েছি। একবার তো একেবারেই আমি হারিয়ে গেছিলাম, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল, বরফের নিচে চাপা পড়ে গেছিলাম। যাওয়ার সময়? আচ্ছা, বরফের নিচে চাপা পড়ে গেছিলাম। পরে সেখান থেকে আমি নিজে উদ্ধার করা হয় আমাকে। আচ্ছা। আর তখন যখন আমি বেঁচে ফিরে আসি, তখন নিজের গায়ে চিমটি কাটার মতো অবস্থা, যে আমি আসলে বেঁচে আছি। আচ্ছা। না, এবং তখন আমার সাথে যে আমার সহযাত্রী ছিলেন এম এ মুহিত, তিনি আমাদের দলনেতা ছিলেন। তিনি আমাকে এসে জিজ্ঞেস করছেন যে এভারেস্টে বড় পাহাড়ে যেটা হয়, দেখা যায় যে কোনো এরকম দুর্ঘটনা ঘটলে মানে স্কিপ করে বা ফিরে আসে, যেটা একটু আগে আপু বলছিলাম না, গিভ আপ করা যায় হয় কিনা। তো বেশিরভাগ মানুষ দেখা যায় যে একটা কোনো দুর্ঘটনা পড়লো বা বাধা পেয়ে চলে আসে, এরকমও হয়। যেমন আমি একজন ভদ্রমহিলার কথা বলবো, ইউরোপিয়ান এক ভদ্রমহিলা, তিনি এভারেস্টকে দেখা যাচ্ছে মাত্র 400 মিটার 500 মিটার দূরত্বে, সেখান থেকে তিনি বলছেন যে আমি আর যাবো না ওখানে। কেন যাবে না? বলে আমার বাচ্চাদের কথা মনে পড়ছে, আমি ফিরে যাবো বাড়িতে। সত্যি সত্যি ফিরে আসছে, একদম দেখা যাচ্ছে যে সামিটটা। তো এরকম হয়। আর সেইখানে যখন আমি এরকম মানে আমাকে উদ্ধার করা হলো বরফের নিচ থেকে, তখন মুহিত ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ফিরে যাবেন, কি করবেন? তখন আমি বললাম যে না, আমার ফিরে যাওয়ার উপায় নেই, আমি চেষ্টা করব। আচ্ছা, আমি আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে চেষ্টা করে যাব। কি চমৎকার আপু, আরো জানতে চাই। তবে এই মুহূর্তে একজন কলার আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন, আমি কলটি নিতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? নিশাত আপুকে প্রশ্ন করুন আপনার নামটি বলে। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী থেকে বলছি, তারিফ। জি তারিফ, বলুন। যে আপু, আসলে নিশাত আপুকে টিভিতে দেখে খুবই ভালো লাগছে। আর ওনার বিষয়ে তো আমরা বিভিন্ন বিসিএস পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা পড়ে থাকি। তো উনি তো আমাদের বাঙালি জাতির জন্য একজন খুবই গর্ব, এবং উনি অনেক সম্মান নিয়ে এসেছে আমাদের জন্য। তো আপুকে খুবই অভিনন্দন, এবং ওনার জন্য দোয়া করি যাতে উনি অনেক বড় হতে পারে, এবং ওনার অনুপ্রেরণায় আমাদের নারী যাতে আরো সামনে এগিয়ে যাক সেই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নরসিংদী থেকে ফোন দিয়েছেন। আপু, বিরতিতে আপনার সঙ্গে কথা হচ্ছিল, কক্সবাজার থেকে, সুদূর কক্সবাজার থেকে একটি মেয়ে আপনাকে চিঠি লিখেছে, হাতে চিঠি লিখেছে, এবং ঠিকানাটিও স্পষ্ট ছিল না। এই প্রাপ্তিগুলো, আপনি তো এভারেস্ট বিজয়ী, কিন্তু এই যে প্রাপ্তিগুলো, এই যে মানুষের ভালোবাসা, এটাকে কেমন লাগে? এইটাকে আমি যদি সত্যি বলতে হয়, মানে এটা আমার কাছে, আমার মনে হয় কাঁধটাকে ভারী করে দেয়। আমার কাছে মনে হয় যে আমার দায়িত্ব মনে হয় বেড়ে গেল।
ভালো লাগা তো অবশ্যই আছে, মানুষের কাছে যেতে পারার একটা আনন্দ আছে, কিন্তু তার পাশাপাশি আমার কাছে ওই অনুভূতিটা যে আমার অনেক বেশি কিছু করতে হবে, মানুষ আমাকে যেই ভালোবাসাটা দিয়েছে এটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে। আচ্ছা, অসাধারণ আপু। গল্প হচ্ছিল সেই বিশেষ মুহূর্তগুলো যখন মনে হয়েছে যে আর সামনে এগোনো যাবে না, কিন্তু তারপরে এগিয়ে গেছেন। জানতে চাই যে ঠিক যেই মুহূর্তটা এভারেস্টে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তটাতে যখন আপনি শেষ পাটা দেবেন, ওই মুহূর্তটা এবং যখন বাংলাদেশের পতাকাটা সেই পর্বতশৃঙ্গে গাড়া হলো, সেই মুহূর্তের অনুভূতিটা জানতে চাই। আসলে কি ওখানে মানে আমাদের এরকম সাধারণ মানুষের মতো ওখানে থাকা যায় না। ওখানে খুবই দুর্গম একটা পরিস্থিতি, খুবই দুর্গম, এতটা দুর্গম মনে হবে কি ওখান থেকে মনে হয় যে কখন পালিয়ে যাব এখান থেকে, মানে ওখানে এটা তো আসলে ভালো লাগার জন্য যাই, কিন্তু আসলে ওই মুহূর্তটা ওখানে পরিস্থিতি এতটাই প্রতিকূল, মনে হয় এখান থেকে পালিয়ে আসতে পারলেই মানে জীবন নিয়ে পালাতে পারা। আর এভারেস্ট বা বিশেষ করে বড় পাহাড়ে যেটা হয় ৮০০০ মিটার উচ্চতাকে বলা হয় ডেথ জোন। ডেথ জোন শব্দটাই তো বোঝাচ্ছে মানে মৃত্যুপুরী। এখানে হচ্ছে কোনো ধরনের প্রাণ বাঁচতে পারে না, ডেথ জোন এই জন্যই বলা হয়। তো যেখানে প্রাণ বাঁচতে পারে না সেইখানে আমরা যাচ্ছি এবং আবার আমাদেরকে ফিরে আসতে হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় থাকে। আর আমাদের মাথায় সবসময় আমরা যখন ওই যে বললাম ট্রেনিং করি, যা কিছুই করে আমাদের মাথায় সবসময় একটা সেট করা থাকে যে তোমাকে অর্ধেক এনার্জি যাওয়ার সময় রেখে দিতে হবে ফিরে আসার জন্য। গল্পটা আপু শুনবো। আরেকজন কলার ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, আমি একটু ফোন কলটি নিয়ে আসি। দর্শক শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন? নিশাত আপুকে প্রশ্ন করুন নামটি বলে। আমার নাম আয়েশা সিদ্দিকা, আমি ঢাকা থেকে বলতেছি। আপুকে অসংখ্য ধন্যবাদ। ওনার কি আবার কোনো এভারেস্ট জয় করার কোনো পরিকল্পনা আছে কিনা সেটাই ওনার জন্য অনেক আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ আপু। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের দর্শক জানতে চেয়েছে, আবারও সেখানে যাবার এরকম কিছু? তাহলে ওই যেখানে শেষ করছেন ওখান থেকে বলে এটা যুক্ত করি। নিশ্চয়ই, হ্যাঁ। তো ওইখানটাতে এরকমই দুর্গম থাকে, সেখানে যেটা হয় যে কখন ফিরে আসবো এরকম একটা চিন্তা থাকে। আমার যেটা হয়েছিল যে আমি যেখানে এভারেস্টে চূড়ায় ছিলাম তখন অনেক ধরনের কিন্তু সিনড্রোম হয়, ওখানে অনেক ধরনের শারীরিক সমস্যা হয়। তার মধ্যে একটা সমস্যা হলে চোখে দেখতে পাওয়া, মানে চোখ অন্ধ হয়ে যায়, এটাকে বলে স্নো ব্লাইন্ডনেস। আচ্ছা। তো আমার যেটা হয়েছিল, আমার এরকম কিছুটা হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা। আমার যখন আমি এভারেস্টে চূড়ায় তখন আমাদের মানে আমার এখন যদি বলি মানে পুরো পায়ের নিচে হচ্ছে মেঘের সমুদ্র। আর তার উপরে আমরা মানে একদম নিচে কিছুই দেখা যাচ্ছে না, সবকিছু আমরা পুরোটাই মেঘের উপরে। মানে প্লেনে থাকলে যেরকম প্লেনের কি মনে হয় যে আমরা মেঘের উপর দাঁড়িয়ে আছি, ঠিক সেই রকম মেঘের উপর নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে ছিল যে আলাদিনের সেই জাদুর কার্পেটের মতো। তো ওইখানে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা। তখন আমি মানে আমার খুবই আবেগপ্রবণ হয়ে যায়, আমি সৃষ্টিকর্তাকে একেবারে এইভাবে বলছিলাম যে তুমি এটা কি করলা, তুমি আমার সাথে, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কিন্তু তুমি আমাকে দেখতে দিলে না জায়গাটা। তো তখন ওই যে আপু যে এই প্রশ্নটা করলেন যে আবার যাওয়ার ইচ্ছে আছে কিনা, তখন আমি তাকে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করেছি যে এটা দেখার জন্য কি আমাকে আবার আসতে হবে? তো তখন আমি করেছি যে আমাকে আবার আসতে হবে এই জায়গাটা অন্তত আবার 2 চোখ খুলে মন ভরে দেখার জন্য। চমৎকার কথা, আমারই খুব ভালো লাগছে শুনতে পারি। আপু, ফিরে আসার সময়টা আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এনার্জি রিজার্ভ রাখতে হয়, যে ওখানে পৌঁছানোর পর এনার্জি রিজার্ভ রেখে আবার ঠিক মতো নেমে আসার বিষয়টা আসলে কতখানি চ্যালেঞ্জিং? নেমে আসাটাই বেশি চ্যালেঞ্জিং। আমি যখন এভারেস্টে যাওয়ার আগে বা বড় পাহাড়ে যাওয়ার আগে তো নিজেকে প্রস্তুত করা, মানসিকভাবে প্রস্তুত করা। তো আমার অনেক বিদেশিদের তো অনেকই আছে, ভিডিও ফুটেজ আছে, আমি ওগুলো খুব দেখতাম। দেখা যেত যে নামার সময় অনেক ধরনের দুর্ঘটনাগুলো বেশি হয়। যেমন ধরুন এরকম বহু গল্প আছে যে সামিট থেকে নামার সময় নেমে বলছে আমি একটু বিশ্রাম নিব, সে একটু বসলো, একটা পাথরের উপর বসলো, বসার পরে জাস্ট কয়েক সেকেন্ড পরে শেরপা গিয়ে ওর সামনে এমন করছে, কিন্তু ওর কোনো কিছু নেই, ও বসে ওইভাবেই ওখানে বসেই মারা গেছে, ফ্রিজ হয়ে গেছে। এরকম বহু গল্প, তারপর এরকম অনেকগুলো গল্প আছে, আমরা নিশ্চয়ই শুনবো। এই মুহূর্তে আমার যেতে ইচ্ছে করছে না, যদিও এই মুহূর্তে খুব ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী, পর্বত বিজয়ী, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আপুর সঙ্গে। একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে, এবং আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার আপুর সঙ্গে। তার সাথে ফিরছি গল্পে। আপু, বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত যাবার এবং নেমে আসবার প্রত্যেকটা মুহূর্ত কতটা রোমহর্ষক, এবং মনে হয়েছে যে এই মুহূর্তে মৃত্যু আমাকে কাবু করে ফেলবে, সেখান থেকে ফিরে এসেছো, সেই গল্পগুলো হচ্ছিল। বাকি গল্পগুলো শুনতে চাই। আমার যেটা ওই ছিল যে আমি হয়তো বা নামার সময়ই মারা যাব, কারণ বলা হয় যে আমার ওঠার সময় হয় কি এক ধরনের স্পিরিট কাজ করে, আমাকে করতে হবে, আমি যাব ওখানে, আমি কিন্তু ফিরে আসার সময় এটা কিন্তু থাকে না, মানসিকভাবে একটু ডাউন থাকে। তাছাড়া ওই যে একটা ক্যালকুলেটিভ এনার্জি রিজার্ভ করতে হয়, মানে এনার্জি রিজার্ভ একটা ক্যালকুলেশন করতে হয় নিজের মধ্যে, যে আমাকে এত সময়ের মধ্যে আমি যাব ওখানে এবং ফিরে আসব, তার জন্য আমার যে এনার্জি আছে আমার কিছুটা আমি রিজার্ভ রাখছি, কিছুটা আমি এখন ব্যবহার, মানে একটা অংশ ব্যবহার করছি, একটা অংশ ফিরে, মানে এই জিনিসগুলো মাথার মধ্যে তখন খুব ক্যালকুলেশন কাজ করে। তো এইখানের একটু এদিক ওদিক হলেই হয়তো বা বেশ বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, যেটা বিভিন্ন সময় হয়ে থাকে। এটা হচ্ছে আমার খুবই, আমি সৌভাগ্যবান, আমার সাথে মোহিত ভাইয়া ছিলেন। মোহিত ভাইয়া খুব কেয়ারিং একজন মানুষ, এবং আমার যে শেরপা ছিল, শেরপা হচ্ছে খুব আমাদের কেয়ারিং ছিল, মানে এটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেমন আমরা যখন নেমে আসি, আমার সাথেই একজন টার্কিশ পর্বতারোহী, তিনি নেমে আসে, একই সাথে আমরা নেমে আসছি। একটা সময় সে গিভ আপ করেছে, আচ্ছা, বলছে আমি পারবো না। নেমে আসার মুহূর্তে বলছে আমি পারবো না, আমাকে এখান থেকে নিতে হবে। সে ওখানে বসে পড়েছে এবং তার শেরপা তাকে ছেড়ে চলে গেছে। দুজন শেরপা ছিল, একজন শেরপা তাকে ফেলে চলে গেছে, একজন শেরপা সে বসে আছে, বুঝতে পারছে না কি করবে। তখন আমাদের সাথে, মানে সে আর ওকে, যে শেরপা ছিল সে আর ওকে ক্যারি করতে পারছে না। আচ্ছা, আমাদের সাথে একজন পশ্চিম নেপালের একজন এই পর্বতারোহী হয়েছিল, যে পশ্চিম নেপালের প্রথম এভারেস্ট সামিটার, আচ্ছা, আমাদের সাথে একসাথে আমাদের টিমই ছিল। সে তখন কি করলো, তার অক্সিজেন সিলিন্ডারটা তাকে দিয়ে দিল। তার ওখানে পানি খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করি, বরফকে গলিয়ে ছোট ছোট সিলিন্ডার থাকে, ওটার মধ্যে এতগুলো বরফ নিয়ে এতটুকু পানি হয়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে এতটুকু পানি হতে বরফ থেকে। এই পানিটা কিন্তু আমাদের জন্য প্রাণ, এটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তো এই পানিটুকু, তার নিজের পানিটুকু তাকে দিয়ে দেয়, তার অক্সিজেন সিলিন্ডারটা খুলে তাকে দিয়ে তাকে একেবারে হাতে ধরে ধরে নিচে নামিয়ে নিয়ে আসছে। আমার কাছে এভারেস্টের যে, মানে কেউ যদি আমাকে বলে আমার অ্যাচিভমেন্ট কি এভারেস্টে যাওয়ার, কেন আমার এই ঘটনাটুকু সাক্ষী হওয়ার জন্য আমি বলতে চাই যে আমার জীবনের হয়তো বা দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যে এইরকম পরিস্থিতি যে মানুষের পাশে থাকে, মানে এটা যে আমি এত কাছ থেকে শিখলাম বা দেখলাম, এটা মনে হয় আমার জীবনের, আমার দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিল। তো এই জিনিসগুলো আমার কাছে আমাকে খুব নাড়া দেয়। এরকম প্রতিকূল পরিস্থিতি মানুষের জীবনকে আসলে নতুন আঙ্গিকে দেখতে শেখায়, অনেক কিছু শেখায়, যে বিষয়গুলো মানুষ হয়তো নিজেও জানতো না যে তার ভেতরে রয়েছে। চমৎকার অভিজ্ঞতা আপু, রোমহর্ষক অভিজ্ঞতা বলতে গেলে। আপু, খাবারের বিষয়টা জানতে চাই, যে আসলে পানির বিষয়টা বলছিলে যে একটুখানি পানি কতটা গুরুত্বপূর্ণ, খাবারের বিষয়টা কিরকম থাকতে হয়? যে খাবার আসলে কি, ওখানে অনেকগুলো খাবারের প্রতিবন্ধকতা। প্রথমটাই হচ্ছে খাবার খাওয়া যায় না। আচ্ছা, আমরা তো এখন 100% অক্সিজেনে আছি, যত উপরে যে অক্সিজেন মাত্রা কমতে থাকে। এভারেস্টের চূড়ায় 33% অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন যখন কম থাকবে, এই ঘরে যদি আপনি সাফোকেশন হয়, আমরা কি হয় যখন এসিটা বন্ধ হয়ে যায় তখন সাফোকেটেড লাগে না, তাহলে এই সাফোকেশনের মধ্যে কিন্তু অস্বস্তি লাগতে থাকে। তো ওইখানে যেখানে 33% অক্সিজেন, সেখানে কেমন লাগতে পারে, মাথা ঘোরায়, বমি বমি হয়, একটা সময় লাংসে পানি জমে, একটা সময় মাথায় পানি জমে, মস্তিষ্কে পানি জমে, যেগুলো মৃত্যু ডেকে আনে। তো এই রকম মুহূর্তে কোনো কিছু খাওয়া যায় না, মানুষের মুখে কোনো রুচি থাকে না, কোনো যতই খাবার এখানকার হয় না, একেবারে ক্ষুধাবোধ হয় না। 7 দিন 8 দিন না খেয়ে থাকা যাবে, কিন্তু এনার্জি লুজ করতে থাকে, কিন্তু কিছু খাওয়া যায় না। তো আমরা যেটা করি, এর জন্য ওখানে কিছু খাওয়া যাবে, আবার এটা তো বহন করে নিতে হয়, এটাও তো খুব, ওখানে প্রত্যেকটা, মানে একটা টিস্যু পেপারও আমরা মেপে নিই, একটা টিস্যু পেপারের একটা অংশ বেশি নেওয়া যাবে না, একটা চকলেটও মেপে নেওয়া হয়। আমরা একটা যে চকলেটের বক্স থেকে যে বাতাস আছে, সেই বাতাসটুকু বের করে নিয়ে তারপর সেটাকে ব্যাগের মধ্যে নিই, মানে ওই বাতাসটাও কিন্তু সেখানে কাউন্ট হয় ওজনের ক্ষেত্রে। তো এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়। তো সেইখানে ভারী কিছু বহন করার সুযোগও নেই, খেতেও ইচ্ছে করে না। আমাদের কাছে কিছু চকলেট বারটা থাকে, তারপরে কিছু হয়তো আমরা খেজুর নিয়ে যাই, খুব এনার্জি দেয়, কাজ দেয়। তো এরকম, আর হচ্ছে পানি, এছাড়া আসলে আর কিছু খাওয়ার ওখানে নেই।
এই খেয়েই আসলে বেশ অনেক দিন আমাদের কাটাতে হয়। চমৎকার একটি বিষয় জানতে পারলাম আপু। কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে পর্বতারোহী হিসেবে একজন নারীকে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং আপনার কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে এগুলো দূর করবার জন্য? প্রতিবন্ধকতা প্রথমটাই হচ্ছে আমাদের যে মাইন্ড সেট আপ। একটা মেয়ে সে যেখানে খুশি সেখানে যেতে পারবে না, যে বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেটা পর্বতারোহণে আমরা যেখানে যাই সেখানে কেউ নেই, মানে প্রকৃতি ছাড়া তো ওখানে আর কেউ নেই। তা এটা মেনে নেওয়া, একটা সমাজের কাছে মেনে নেওয়া, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে যে সে যাচ্ছে হয়তো বা সেটা কোনো দলে গেল অথবা একা গেল, একা গেলে একরকম চিন্তা, একটা মেয়ে একা যাবে, একা এতদিন এখানে পাহাড়ে থাকবে, আবার দলে গেলে হয়তো ছেলেরা থাকবে, তা কি মানে এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো থেকে কিন্তু বের হওয়াটা, এই যে ট্যাবু, একটা সামাজিক ট্যাবু যে একটা মেয়ে একা যেতে পারবে না, একটা মেয়ে একটা দলে গেলে, একটা ছেলে মেয়ের কম্বাইন্ড দলে গেলে একটা মানে এটা কেমন, এই জিনিসগুলো যে এই মাইন্ড সেট আপ থেকে বের হয়, এই ট্যাবু থেকে, হ্যাঁ এই ট্যাবু থেকে বের হওয়া হচ্ছে সবচাইতে বড় বাধা মেয়েদের জন্য। আমি যখন ক্লাইম্বিং করি তখনই আমাদের একজন মেয়ের একটা, সে ট্রেনিংয়ে যাবে, তার পরিবার থেকে মানে আমাদের বর্ডার থেকে ওকে ধরে নিয়ে আসা, না তোমাকে তুমি যেতে পারবে না, মানে সে বর্ডার ক্রস করতে যাচ্ছে, সে ট্রেনিংয়ে যাবে, তখন তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে। তো এরকম আমাদের মেয়েদের জায়গাগুলো। তারপর আরেকটা বিষয় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এটা একটা স্পোর্টস, কিন্তু পর্বতারোহণটা এক্সট্রিম স্পোর্টস বলা হয়। এই যে মানে প্রতিনিয়ত আমাদের ক্লাইম্বিং করতে হয়, অনেক লম্বা পথ চলতে, যেমন এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে আমাদের 7 দিনে প্রায় 75 থেকে 80 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে, লম্বা। এই যে এগুলো কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের অংশ, কিন্তু আমাদের মেয়েদের শরীরের মাসেলগুলো এভাবে তৈরি থাকে না, কারণ আমাদের মেয়েরা কিন্তু খেলাধুলো করে না, সুযোগ নেই আমাদের। এখন তো ছেলেদের রেশিয়াল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর অনেক বড় একটা বিষয়, সামাজিক। আর এখন তো ছেলেদের ক্ষেত্রেও খেলাধুলা কমে গেছে, মাঠ নেই, সব মাঠগুলো ভরাট করে দেখা যাচ্ছে মার্কেট হচ্ছে, বাচ্চারা খেলবে কোথায়? এই যে খেলার জায়গা, ধুলার জায়গার অভাবে মানসিকভাবে ওরা বিপর্যস্ত হয়, আমাদের শরীর বিপর্যস্ত হয়, আমাদের মাসেলগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে না, মাসেলগুলো কিন্তু বসে পড়ে, সে কিন্তু ধীরে ধীরে অবশ হয়ে যায়। একটা মেয়ের ক্ষেত্রে আরো বেশি, মেয়েদের তো খেলাধুলার আরো জায়গা কম। তো আমার ক্ষেত্রেই আমি এটা খুব ইয়ে করেছি যে নিজেকে তৈরি করা, ফিজিক্যালি ফিট তৈরি করা, এটা একটা বড় চ্যালেঞ্জ মেয়েদের জন্য। আচ্ছা আপু, এত ব্যস্ততার মাঝখানে স্বাধীনতার মাস আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত আপনার এই গল্পগুলো, আপনার এই স্বপ্ন বাস্তবায়নের এই যে প্রতিবন্ধকতা পার হয়ে আপনি এত উপরে উঠেছেন, এগুলো আরও অনেককে, শুধু মাত্র কোনো নারীকে না, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আরও স্বপ্ন দেখবার জন্য, এভারেস্ট বিজয় করবার জন্য অনুপ্রাণিত করবে, এটি প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তারকালাপে এসে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আরটিভিকে এবং আমাদের সকল দর্শক শ্রোতার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক আবারও ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ নিশাত মজুমদারের সঙ্গে আজকের গল্প আলাপ। তিনি যেমন করে দেখিয়েছেন আমরা পারি, বাংলার নারীরা পারেন, পুরুষকে ছোট করে নয় বরং পুরুষের সাথে একভাবে এক পথে কাজ করতে, সমান তালে এগিয়ে যেতে, এগিয়ে নিতে, সেটি আজ সবার জন্য উদাহরণ। ভালো থাকুন প্রিয় নিশাত মজুমদার, ভালো থাকুক তার পরিবার, পরিজন, সতীর্থ স্বজন সকলে। এই প্রত্যাশায় সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে প্রিয় কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ RTV যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভ কামনা, ভালো থাকুন সবাই।